পদ্মজা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা মনোযোগ দিয়ে দেখলেন। রক্ত টকবক করে উঠেছে, রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব। হ্যালো লিসেনার্স, স্বাগত জানাচ্ছি আরও একবার ভিন্ন জগৎ 26-এ। সাথে আছি আমি আয়ান আহমেদ। আপনারা যারা ফেসবুক থেকে শুনছেন আমাদেরকে অবশ্যই একটা করে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন সকলের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, আর সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের গল্প যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কী ধরনের গল্প পছন্দ করেন। আপনারা চাইলে কিন্তু আমাদেরকে গল্প লিখে পাঠাতে পারেন, আমরা আপনার গল্পটিও প্রচার করব। আর আমি পদ্মজা পার্ট 6 আপনারা শুনছেন আজকে। তো এই গল্পটা আরও পার্ট বাই পার্ট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো চলুন আজকের পর্ব শেষ করি। পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন, পাটা দেখি। পদ্মজা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা মনোযোগ দিয়ে দেখলেন। রক্ত টকবক করে উঠেছে, রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব। কথাটা কত সহজ করে বললেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল সেই কথায়, শরীরের লোম দাঁড়িয়ে গেল। হেমলতা বারান্দার ঘর ছেড়ে বড় ঘরে ঢুকলেন। কিছুক্ষণ পর রামদা ও ছুরি হাতে নিয়ে উঠোনে গেলেন। উঠোনের এক পাশে ছিল বড় একটি পাথর। সেখানে বসে ছুরিটি পাথরে ঘষতে লাগলেন। সাবধানে। ঘষতে ঘষতে ধাতু গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হতে লাগলো। ছুরিটা যেন আরো ধারালো হয়ে উঠেছে। পদ্মজা বারান্দা থেকে সব দেখছে। অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজার উৎকণ্ঠিত গলায় ডাকলো, আম্মা। আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ হয়েছে, বড়দের মুখে শুনেছিস তো? সেই মেয়েটাকে হানিফ ধর্ষণ করেছে, ধর্ষণের পর পুঁতে ফেলেছে। আনন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকায় ছিলাম, বাড়ি এসে ঘটনা জানতে পারি। আমার অনুরোধ আর কান্নায় সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে গিয়েছিলাম, সেই শাস্তিই আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রতিটা বাক্য! হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মাথা শূন্য হয়ে গেল। আপা, স্কুলে যাবা না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞেস করলো। হ্যাঁ যাব। তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজার বাড়ির পেছনের নদীর ঘাটে উদাস হয়ে বসে আছে। এই নদীর নাম মাদানী নদী, ছদ্মনাম। গ্রীষ্মকালে বিদায়ের 3 সপ্তাহ চলছে। গ্রীষ্মকাল বিদায়ের 3 সপ্তাহ চলছে। এখন বর্ষাকাল। মাদিনীর জল কানায় কানায় ভরে উঠেছে। সে যেন এক স্রোতস্বিনী, ঘোলা জলের একটা স্রোত বয়ে যাচ্ছে সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে কচুরি পানা। পদ্মজার এই দৃশ্য দেখতে খুব ভালো লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে সে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। নদীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চটা দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ে গেল তার। সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গিয়েছিলেন। পদ্মজা কাপা পায়ে ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও যায়।
পরদিন স্কুল থেকে ফিরে নামাজ পড়ে খেতে বসে, তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢোকে। হিমেল হেমলতার ছোট ভাই। আপা, এই পদ্মজা আপা কই? হিমেলের কণ্ঠ। কি হয়েছে মামা? পদ্মজা জবাব দিল। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হিমেল হেমলতাকে ডাকলো। হেমলতার বাড়ির পেছন থেকে দ্রুত পায়ে এগিয়ে আসেন। কিরে হিমেল, কি হয়েছে তুই এই সময়? হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, আপা ভাইজান, আপা ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরে ফেলছে। কে জানি মাইরে ফেলছে রে আপা, আমার ভাই আর নাই। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। সঙ্গে সঙ্গে সন্ধিহান চোখে মায়ের দিকে তাকালো পদ্মজা। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকে গেছেন, অথচ তার তো চমকানোর কথা ছিল না। নাকি তিনি হিমেলের সামনে অভিনয় করলেন? পূর্ণা আর প্রেমাকে ওই দিকে যেতে দিস না পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে বেরিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে, কথায় কথায় কাঁদে। আর এখন তার ভাই খুন হয়েছে, সে তো প্রতিদিন নিয়ম করে কান্না করবে।